দুইটা প্রশ্ন ছিল। যারা প্রতিনিয়ত আন্দোলন করছে, যারা বেকার যুবক-যুবতীরা, একটা আছে ক্যাট, আর একটা হচ্ছে পুলিশের এক্সিকিউটিভ পদ। তাদের জন্য কি কোনো রকমের এইখানে আলোচনা হয়েছে ক্যাবিনেটে তাদের নিয়োগের ব্যাপারে? আরেকটা প্রশ্ন, প্রতিদিন দুই একদিন আগে আপনি বাংলাদেশের হাই কমিশনের সাথে আপনি দেখা করেছেন। ত্রিপুরার যে রেল যোগাযোগটা, এটা কবে নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের কবে থেকে শুরু হবে, এরকম কোনো প্রস্তাব এসেছে? দেখুন, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গতকাল আমার অফিসে এসেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন, এবং এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে পারেন। বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসছে, এবং আমরা যেমন আশাবাদী, উনিও আশাবাদী। উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যে। পরিষ্কার ভাষায় উনি আশা ব্যক্ত করেছেন যে আগামী দিনে আমাদের ভারত বাংলার যে মৈত্রী, ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যেটা চাইছি যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করতে, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে, উনিও সেই জিনিসটাতেই জোর দিয়েছেন। রেলের বিষয়টা দুদেশের সরকারের উপর নির্ভর করবে। মাত্র সরকার গঠন হয়েছে, বিগত 4-5 দিন আগে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়েছে। তো স্বাভাবিকভাবেই সরকারের এখন প্রায়োরিটি থাকবে যে বিগত সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটাকে ত্বরান্বিত করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং ভারতবর্ষের সরকারও আমরা সেই জিনিসটাই চাইছি। তো স্বাভাবিকভাবেই সময়ের উপর আমাদের নির্ভর করতে হবে। আমরা আশাবাদী যে নতুন সরকার বাংলাদেশের ভারত সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করবে, এবং দুদেশের সম্পর্ক যেটা বিগত দিনে ছিল, একটা ব্যবসা বাণিজ্য, বৈদেশিক পররাষ্ট্রনীতি, সমস্ত দিক থেকে সেই দিক থেকেই আমরা পুনরায় ফিরে যেতে পারবো, বা তার থেকে আরো ভালো হবে, বেটার হবে। আপনার যে প্রথম প্রশ্নটা, টেট এবং স্পেশাল এক্সিকিউটিভ, সেটা সঠিক সময়ে, এটা আমার এখতিয়ারে নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারে রয়েছেন। এবং আমরা চাই যে প্রতিটা চাকরি যে আমরা প্রদান করব সেটা যেন সুরক্ষিত থাকে, প্রোটেক্টেড থাকে, ভবিষ্যতে যেন কোনো আইনি গেরাকলের মধ্যে কোনো চাকরিজীবীকে পড়তে না হয়। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমরা দেখেছি 10,323, বিগত দিনে আমরা দেখেছি অনেক কেস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এতে করে যারা জব সিকার, যারা অ্যাসপারেন্ট, তাদের তো কোনো ভুল ছিল না বা দোষ ছিল না, সরকারের দোষ ছিল বিগত দিনে, বিগত সরকারের সময়। তাই সেই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি না হয়, আইনি যে দিকগুলো রয়েছে, টেকনিক্যাল যে ফ্লস রয়েছে, সেগুলো দূর করে আমরা চাকরি প্রদান বিগত দিনে করেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন এইগুলিও যেন আইনি যে দিকগুলো সেগুলো নজর রেখে যেন আমরা প্রদান করতে পারি। তো যখন আমরা চাকরি প্রদান করব, এই চাকরিগুলো যেন কোনো সময় হারাতে না হয়, খোয়াতে না হয় এই জব সিকারদেরকে, অ্যাসপিরেন্টদেরকে, সেগুলো মাথায় রেখেই প্রদান করা হবে। ত্রিপুরাতে যে কোচিং সেন্টার চালু করা হচ্ছে, এটা কি প্রথমবার হচ্ছে এরকম ব্যবস্থাপনাটা, মানে সরকারি উদ্যোগে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই যে গ্রামীণ স্তরে মহিলাদের সংক্রান্ত যে কমিটি, এটা বডিটা কিভাবে তৈরি করা হবে, মানে এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন থাকবে? এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে জাস্ট গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন একটা নোমেনক্লেচার তারা তৈরি করবে, কিভাবে তারা সেটা তৈরি করবে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে সেটা পরিষ্কার বলবে যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে। আর কোচিং সেন্টার যেটা, এটা তো আমাদের প্রথমবার, গতবার বাজেটে আমাদের ঘোষণা ছিল যে আমরা করব এই অর্থবৎসরে। অর্থবৎসর এখনো শেষ হয়নি, চলছে। এই অর্থবর্ষ থেকে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এবং আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের একটা বিশাল সংখ্যার ছেলে মেয়েরা কোটাতে যায় বা বাইরে পড়াশোনা করছে এই অল ইন্ডিয়া বেসিস সার্ভিসের চাকরিগুলো পাওয়ার জন্য, তাদের জন্য যারা ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে, তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। বাজেট সেশন কবে থেকে শুরু হবে? মোস্ট প্রবাবলি মার্চ মাসে, মোস্ট প্রবাবলি, যেটা এখনো বিএসসি বসেনি, আমি অফ দ্য রেকর্ড বলছি, মোস্ট প্রবাবলি সেকেন্ড উইক অফ মার্চ। হ্যাঁ, এটা এসওপি কি হবে তারা, হ্যাঁ, এটা হায়ার এডুকেশন দপ্তর থেকে করছে, হায়ার এডুকেশন দপ্তর। একটা বিষয় আপনি বললেন যে টেক উত্তীর্ণ বা স্পেশাল এক্সিকিউটিভ যারা আছে, বারংবার তারা একটাই কথা বলছে, ঠিক আছে আপনি যেটা বললেন এটাও আমরা শুনলাম, এরা বলছে যে আমাদের তো বয়স উত্তীর্ণ হয়ে গেছে। আমরাও দেখেছি যখন খবর করতে যাই তখন এরা বয়স উত্তীর্ণ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমরা বয়স উত্তীর্ণ হলে তো আর চাকরি হবে না, তাহলে আমরা অন্যদিকেও কোথাও না কোথাও অন্যদিকে ট্রাই করতে হবে। তারা বারংবার এইটা সংবাদ মাধ্যমে বলে থাকে।
আপনি কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি এটা আমার দপ্তরের এখতিয়ার নয়। আমি আজকে ক্যাবিনেট ব্রিফিং এর জন্য এসেছি, ঠিক আছে? আর এই বিষয় নিয়ে এডুকেশন দপ্তর ভালো বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত রয়েছে এই বিষয়গুলো। তারপর আমি বলছি যে সমস্ত জিনিসই আমাদের সরকার যখন চাকরি প্রদান করবে, তারা আইনি সমস্ত বিষয় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে চাকরি প্রদান করবে, এবং প্রতিটি ক্ষেত্রে টেট বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, টিপিএসসি বলুন, কোনো অবস্থাতে যেন চাকরি খোয়াতে না হয়, কেস যেন না হয়, সেই বিষয়গুলো দেখে চাকরি প্রদান করছে। নিশ্চয়ই জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো নিরসনের জন্য চেষ্টা চলছে। এখন বয়স তো দেখুন কারোর জন্য আটকে থাকবে না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। বয়স কারোর জন্য আটকে থাকবে না। আবার আমাদের সিস্টেমে আমাদের চাকরির যে বয়স সীমা, সে বয়স সীমা একটা ধার্য রাখা হয়েছে। জেনারেলের জন্য 40, SC STদের জন্য 45। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সমস্ত কিছু বিচার করি সরকার সিদ্ধান্ত নেবে, দপ্তর সিদ্ধান্ত নেবে। গুয়াহাটির সঙ্গে আগরতলার ইন্টারসিটি ট্রেন নিয়ে কোনো পরিকল্পনা আছে না? আগামী মাসে কি বাড়তে পারে সেটা ইন্টারসিটি যে ট্রেন কানেকশন? আমরা দাবি করেছি, মাননীয় রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রীও বলেছেন, আমিও পরিবহন মন্ত্রী হিসেবে রেল দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, মন্ত্রীর সঙ্গে চিঠি দিয়েছি। এগুলো সিদ্ধান্ত গ্রহণ হবে নিশ্চয়ই, কারণ বিগত দিনে এমন এমন সিদ্ধান্ত রেল দপ্তর গ্রহণ করেছে ভারত সরকারের, যেগুলো আমরা কখনো আশাও করতে পারিনি। আমরা না চাইতেও অনেক কিছু সিদ্ধান্ত তারা প্রদান করেছে। তো আমরা আশা করব যে আগামী দিনে আমাদের যে দাবি সেগুলোকে মান্যতা দিয়ে রেল দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। এই রুটে বন্দে ভারতের কোনো ডেভেলপমেন্ট আছে? অ্যাকচুয়ালি ত্রিপুরার যে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং বন্দে ভারতের যে আপনাদের যে স্পিড, সেটা ত্রিপুরার সয়েল কন্ডিশন, সার্ভের উপর সেটা ডিপেন্ড করবে। তো আমাকে ভার্বেলি যেটা রেলমন্ত্রী বলেছিলেন একবার ডিসকাশনের সময়, যে ত্রিপুরার যে সয়েল কন্ডিশন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সয়েল কন্ডিশনের মতো নয়, আর বন্দে ভারতের যে স্পিড সেটা অত্যধিক বেশি। তো আগামী দিনে একটা প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীও পেশ করেছেন, তো ওদের কনসিডারেশনে রয়েছে। আমরা আশা করি আগামী দিনে বন্দে ভারত হয়তো বা ত্রিপুরা থেকে আমরা চালু করতে পারবো। কিন্তু ওই কিছুদিন আগে যেহেতু ফরেস্ট এরিয়া দিয়ে আমাদের যেতে হয়, একটা হাতির মৃত্যু ঘটনা ঘটেছিল, তো অটোমেটিক্যালি রেল দপ্তরের উপর একটা সেখানে কেস মানে ঠুকে দেওয়া হয়েছিল ফরেস্ট দপ্তর থেকে। তো সেই জিনিসগুলো রেল দপ্তরের মাথায় রয়েছে, চিন্তাধীন রয়েছে। সমস্ত কিছু বিচার করেই তারা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীও এই মাননীয় রেল মন্ত্রকের কাছে, রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে কথা বলেছেন বন্দে ভারত নিয়ে। আমিও কথা বলেছি বন্দে ভারত নিয়ে, যাতে আগামী দিনে চালু করা যায়। তা আমরা আশাবাদী যে সেদিন দূর নয় যে ত্রিপুরা রাজ্য থেকে, আগরতলা থেকে বন্দে ভারতের ফ্যাসিলিটি বা পরিষেবা রাজ্যের মানুষ গ্রহণ করতে পারবে। না, সেটা না, সার্ভে। আমি এটা বলেছি যে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেগেটিভ বলেনি, যে সয়েল কন্ডিশন নট কন্ডিউসিভ অর অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা বলেনি। বলেছে যে সয়েল কন্ডিশনটা টেস্ট করতে হবে, তার জন্য সার্ভে হবে। বন্দে ভারতের স্পিড সমস্ত কিছু আমাদের মানে যে ফরেস্টের উপর দিয়ে যাচ্ছে, হাতির বিভিন্ন সমস্যা রয়েছে, ফরেস্টের বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্ত কিছুগুলো তারা একটা সার্ভে করে, সার্ভে করে তারপরে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। সার্ভে হয়ে তারপর সেটা, কারণ প্রতিটা রেল ট্র্যাক যখন আমি আপনাকে বলি, যেমন সাবরুম পর্যন্ত রেল সার্ভিস পরিষেবা আমাদের গেছে, বিগত দিনে ছিল না। এই যে সাবরুম পর্যন্ত যে গেছে, সেটা আগে সার্ভে হবে। আমাদের ডাবল লেন, যে আমরা চাইছি না যে আমাদের ডাবল লেন করা হোক, এখন তো সিঙ্গেল না, আমরা চাইছি ডাবল হবে, তারও সার্ভে কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। তো সমস্ত কাজ যখন হবে, তার আগে আমরা যেমন ডিপিআর করি, প্রজেক্ট করার আগে তো ডিপিআর করতে হয়, কনসেপ্ট নোট দিতে হয়, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আসবে, তারপর স্যাংশন আসবে, তারপর আপনি টেন্ডার করবেন, কাজ শুরু হবে। তো এই জিনিসটাও আগে সার্ভে করতে হবে। এবার সার্ভের রেজাল্ট কি আসবে তার উপর ডিপেন্ড করবে যে কবে হবে, কিভাবে হবে, কখন হবে, সেই জিনিসগুলো সার্ভে করতে হবে। সেটা বন্দে ভারত শুরু চাইলেই তো শুরু করা যাবে না, সার্ভে করে তারপর না। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে তদবির করেছেন, আমিও করেছি। আমাদেরকে বলেছেন, রেল মন্ত্রক থেকে বলা হয়েছে যে এটা এখন যে প্রসেসগুলো রয়েছে পাইপলাইনে, সেগুলো করার পর বন্দে ভারত আমরা, কারণ বন্দে ভারত হচ্ছে মানে হাই স্পিড, যেটা মানে
তো তার জন্য অবশ্যই সার্ভে প্রয়োজন, যে সার্ভে করার পরেই আমরা করব। কিন্তু সার্ভের জন্য এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ারেন্স দেয়নি। যখন দেবে নিশ্চয়ই আপনারা আগের প্রসেসগুলি শেষ করে তারপর করবেন। আচ্ছা, আপনি রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন আরো কয়েকটা জায়গায় রেল কানেক্টিভিটি রয়েছে, পুরী আছে, তারপরে এগুলি কি? না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে। আপনারা জানবেন, ফার্স্ট অফ অল তো আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আপনি কিছুদিন আগে এয়ারপোর্ট অথরিটি যারা অফিসিয়ালস আছে তাদের সঙ্গে দেখা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছেন। কৈলাসহরের যে এয়ারপোর্ট আছে আগামী কতদিন ধরে নিতে পারে সেটা হোপফুলি যে রাজ্যবাসীর জন্য দেখুন, স্ট্র্যাটেজিক্যালি কৈলাসহর এয়ারপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও দিল্লিতে কথা বলেছেন, আমিও কথা বলেছি। ইতিমধ্যে দুবার সার্ভের জন্য টিমও এসছে, তারা করেছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে 19 সিটারের বিমান পরিষেবা চালু করার জন্য, 19 সিটার। আবার সিভিল এভিয়েশনের যারা এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা এসেছিলেন, ওনারা বলছেন যে এই 19 সিটার এখন প্লেন, ভারতবর্ষ থেকে এই ছোট প্লেনগুলো এখন মানে খুব কমই চলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো হয়ে গেছে, যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিভিন্ন সময়। তাই ওনারা জোর দিচ্ছেন যে যাতে এখানে আমাদের এয়ারবাস বা বোয়িং এখানে যেন ল্যান্ড করতে পারে। তো তার জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার রয়েছে। বর্তমানে যা পরিধি রয়েছে সেই পরিধি সাফিসিয়েন্ট না আমাদের এয়ারবাস বা বোয়িংকে এখানে ল্যান্ড করার জন্য বা টেক অফ বা ল্যান্ডিং এর জন্য। তাই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রয়োজন রয়েছে এবং তাতে হিউজ টাকার দরকার, প্রায় 500 কোটি টাকার উপর দরকার। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনারা মিট করেছেন, নর্থ ইস্টার্ন রিজনের যিনি ডাইরেক্টর এসেছিলেন, আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ যে আগরতলার ওনার ডাইরেক্টর ছিলেন, এবং প্রাক্তন ডাইরেক্টর যিনি বর্তমানে দিল্লির সফদরজংয়ে রয়েছেন কেসি মিনা, উনিও উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন এবং উনি যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের উপর ওনারা কাজ করবেন, কাজ করে একটা রিপোর্ট দেবেন। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লির সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন এবং কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ।